হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা। ভিডিও বার্তায় জানালেন বাবুনগরী, মামুনুল বিরুদ্ধে মিলেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ। প্রথম ডোজ টিকাদান স্থগিত। মের শুরুতে আসতে পারে সেরামের 20 লাখ। 7 দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের সিদ্ধান্ত। করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি। দিল্লিতে লকডাউন বাড়ল 1 সপ্তাহ। একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত। রোজায় রং আর মেয়াদোত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের 93তম আসর আজ। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউডের ডলবি থিয়েটার থেকে সে খবর জানাবো আমি লস্কর আল মামুন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি জুম্মান। বহুল আলোচিত হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এক ভিডিও বার্তার মাধ্যমে বর্তমান কমিটি বিলুপ্ত করার কথা জানান। ব্যাপক সমালোচনা এবং কোণঠাসা অবস্থায় পড়ে মাত্র 5 মাসের মাথায় কমিটি বিলুপ্ত করতে বাধ্য হয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার রাত্রি 11:15টায় হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্তের ঘোষণা দেন আমির জুনায়েদ বাবুনগরী। এক্ষেত্রে দলের কয়েকজন নেতার সাথে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন। তবে পরবর্তীতে আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আবার সচল করা হবে বলে জানিয়েছেন তিনি। ঈমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে। গত বছরের 15ই নভেম্বর উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নূর হোসেন কাশিমিকে মহাসচিব করে ঘোষণা করা হয়েছিল 151 সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলামের এই কমিটি। আল্লামা আহমদ শফি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতাকালীন আমির হলেও এই কমিটিতে তার সব অনুসারীকেই বাদ দিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী। এমনকি আল্লামা আহমদ শফি মারা যাওয়ার মাত্র 2 মাসের মধ্যেই তড়িঘড়ি করে এই কমিটি ঘোষণা করা হয়। হেফাজতের মূল লক্ষ্য উদ্দেশ্যকে বিসর্জন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই তথাকথিত কমিটি মাত্র 4.5 মাসের মাথায় এসে আজকে দুঃখজনকভাবে হলেও বাস্তবতা উপলব্ধি করে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কমিটির আমির সাহেব। আমি এই কমিটি বিলুপ্ত করার যে ঘোষণা এসেছে এই ঘোষণাকে স্বাগত জানাই। কমিটি গঠনের কয়েক মাসের মধ্যে মারা যান মহাসচিব নূর হোসেন কাশিমি। এরপর সংগঠনটির পুরো নেতৃত্ব নিয়ে নেয় যুগ্ম মহাসচিব এবং খেলাফত মজলিস নেতা মামুনুল হক। প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সবশেষ গত 26শে মার্চ দেশ জুড়ে ব্যাপক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মামুনুল হকের নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের অংশটি। পরে 3রা এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে নারীসহ স্থানীয় জনগণ মামুনুল হককে আটক করে। আর মামুনুলের রিসোর্ট কাণ্ড নিয়ে হেফাজত চরম বিপর্যয়কর অবস্থায় পরে। এর মধ্যে 18 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে পুলিশ মামুনুল হককে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে রয়েছেন। এছাড়া হেফাজতের অন্তত 15 জন কেন্দ্রীয় নেতা বর্তমানে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। বিগত 2010 সালে নারী নীতির বিরোধিতা করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। 2013 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম। কিন্তু সাংগঠনিক বিরোধের জের ধরে গত বছরের 17 সেপ্টেম্বর পদ ছাড়তে বাধ্য করা হয় আল্লামা আহমদ শফিকে। পরদিনে তিনি ঢাকায় মারা যান। আর এরপরেই হেফাজতের নেতৃত্ব চলে যায় জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হকের হাতে। শেষ পর্যন্ত নানামুখী চাপে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতির খবর। ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে চালু থাকবে পণ্য পরিবহন। যারা ভারতে আটকে পড়েছেন তারা হাইকমিশনের মাধ্যমে দেশে ফিরতে পারবেন। রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববারও দেশটিতে 3 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্টে উদ্বেগ বাড়িয়েছে বহুগুণ। বাংলাদেশের 3 দিকে ভারত ঘিরে থাকায় পণ্য পরিবহন ও চিকিৎসা সহ নানা প্রয়োজনে দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক থাকায় ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববারও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা 2 শতাধিক যাত্রীর মধ্যে 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতির যখন এই অবস্থা, তখন কি করা যায় তা নিয়ে বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করার। নিষেধাজ্ঞার এই 2 সপ্তাহে ভারত থেকে যেসব বাংলাদেশিরা ফিরবেন তাদের ভিসার মেয়াদ 15 দিনের কম থাকতে হবে। এছাড়া দেশে প্রবেশ করতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট সহ যাত্রীদের থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। নিষেধাজ্ঞার 14 দিনে ভারত থেকে আসা কার্গোগুলোকে বন্দরে বিশুদ্ধীকরণ করে চালক ও সহযোগীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত স্থলবন্দর সবগুলোতে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও এটাই রিকমেন্ড করছিলাম, এটা ক্যাবিনেটের থেকে এটা জানিয়ে দিয়েছে। তবে চালু থাকবে জরুরি পণ্য পরিবহন। ভারতে যারা আটকা পড়েছেন তারাও ফিরতে পারবেন। সেক্ষেত্রে সহায়তা নিতে হবে হাই কমিশনের। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমরা দেখবো কি অবস্থা। প্যাসেঞ্জারের জন্য সব বন্ধ থাকবে, শুধু কার্গোর জন্য ওপেন থাকবে। অতিমারির কারণে ভারতে এটার নিউ ভেরিয়েন্টস আসছে এবং ব্যাপক আকারে শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভেরিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমান্ত। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে বন্ধ করোনার প্রথম ডোজের টিকাদান। তবে মে মাসের শুরুতে সেরাম থেকে আসতে পারে 20 লাখ ডোজ ভ্যাকসিন। এছাড়া ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। এদিকে দেশে করোনায় একদিনে আবারও 101 জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন 2922 জন। একদিকে কমে আসছে মজুদ, অন্যদিকে ভারতের সেরাম থেকে কেনা টিকা হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজের টিকাদান বন্ধ রাখার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নেননি 36 লাখ মানুষ, অথচ হাতে মজুদ কেবল 23 লাখ ডোজ। ঘাটতি পোষাতে আগামী মাসের প্রথম সপ্তাহে সেরামের 20 লাখ ডোজের বিষয়ে আসার কথা শোনালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। একই সঙ্গে কোভ্যাক্সের মাধ্যমে মিলবে ফাইজারের 1 লাখ ডোজ। কোভ্যাক্স যে টিকাটা দেবে বলেছে সেটা তো বলেই দিয়েছে, ওরা ফাইজারের টিকা দিবে। ওরা তো আলাদা করে বলে নাই যে অন্য কোনো টিকা দিবে। আর আমরা আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। চীনা কোম্পানি সিনোফার্ম উপহারের যে 5 লাখ ডোজ টিকা পাঠাবে, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী তা প্রয়োগ করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা টিকাটা গ্রহণ করব বলে তাদেরকে জানিয়েছি। তারা এখন যেদিন আমাদেরকে দেবে সেদিন আমরা সেটা গ্রহণ করব। এখন এই টিকা আমাদের দেশের লোকের উপরে প্রয়োগ করা হবে কি হবে না, এটা আমাদের জাতীয় কমিটি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এছাড়া রাশিয়ার টিকার বিষয়ে কোনো চুক্তির তথ্য জানা নেই প্রতিষ্ঠানটির। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আসছে গ্লোব বায়োটেকের টিকার সুসংবাদ। এতদিন ধীরে চললেও চলতি সপ্তাহেই দেশের তৈরি প্রথম ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। এদিকে গ্লোব বায়োটেক বলছে সবুজ সংকেত পেলে 10 দিনের মধ্যেই প্রয়োগের কার্যক্রম শুরু করতে পারবে তারা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় 78 লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। এখনও হাতে আছে প্রায় 24 লাখ ডোজ। তবে এরই মধ্যে ভারত আমদানি বন্ধ করে দেয় ভ্যাকসিন প্রয়োগ শুরুর 2.5 মাসের মধ্যেই সংকটের মুখে বাংলাদেশ। তাই আবারও সামনে এসেছে দেশে তৈরি গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স।
3 মাস আগে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিএমআরসিতে কাগজ জমা দিয়েও মিলছে না কোনো সাড়া। তবে এই সংকটে গ্লোব নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান জানিয়েছেন চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে টাইমিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না দেশের এই অবস্থার মধ্যে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু সরকারের আইনের ভিতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। সেক্ষেত্রে 10 দিনের মধ্যে ট্রায়াল শুরুর প্রস্তুতি আছে গ্লোবের। আর বাকি ধাপে উত্তীর্ণ হলে মাসে 1 কোটি ডোজ উৎপাদনে সক্ষম তারা। 10 দিন হয়তো ওনার ব্যবস্থাপনার জন্য লাগবে। আমাদের ফেজ 1 এবং ফেজ 2 আমরা সিকোয়েন্সিয়ালি যাব। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে, সেটির উদাহরণও আছে। সেটি ভারতের ক্ষেত্রে দেখেছি আমরা, রাশিয়ার ক্ষেত্রে দেখেছি, চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি। দেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের 1টি ডোজেই কাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরিতে সক্ষম বলেও জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতের রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3টি প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চাহিদা আরও বাড়লে বিকল্প উপায়ে সামাল দেওয়া সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। দৈনিক 150 টন চাহিদার বিপরীতে 110 টন তৈরি হচ্ছে দেশেই। বাতাস থেকে অক্সিজেন টেনে নেবার শক্তি নিঃশেষ করছে কোভিড-19। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শুরুতেই তীব্র শ্বাসকষ্টের জন্ম দেয় অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। কয়েকটি কোভিড হাসপাতাল ঘুরে দেখা যায় কোভিডের দ্বিতীয় ঢেউ হাসপাতাল ভেদে অক্সিজেনের চাহিদা 20% পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের প্রায় প্রত্যেকেরই বেশি পরিমাণে অক্সিজেন লাগতেছে। তারা গত বছর যেরকম সাপ্লাই দিচ্ছে তার থেকে এই বছরের সাপ্লাইটা প্রায় 20% বেড়েছে। কোভিড রোগীর সংখ্যা বাড়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা 100 থেকে 150 টনে পৌঁছেছে। সরবরাহকারী প্রধান 2টি প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেকট্রা মোট 110 টন যোগান দিচ্ছে। এছাড়াও আরও 40 টন অক্সিজেন আমদানি করা হয় ভারত থেকে। দেশের বর্তমান কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের সংকট তৈরি হলেও বিকল্প উপায়ে তার নিরসন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। লিকুইড গ্যাসের উপরে আমাদের ডিপেন্ডেন্সি কমানো, যেহেতু আমাদের প্রোডাকশন অত হাই না, তাই আমরা যেই জায়গায় ছোট ছোট হাসপাতাল আছে সেগুলোতে ম্যানিফোল্ডের মাধ্যমে যেহেতু আমাদের গ্যাসেস অক্সিজেন প্রচুর মজুদ আছে, সেটাতে দ্রুত কনভার্ট করে ফেললে আমরা আপাতত এই রিস্কে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন রফতানি বন্ধ হতে পারে এমন শঙ্কা বিবেচনায় ইতোমধ্যেই স্থানীয় 3টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের মহাপরিচালক প্রথমেই বলছেন যে না, আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে ডাকেন। এখানে নারায়ণগঞ্জে 2টা কোম্পানি আছে, আর একটা হলো যে আপনার আবুল খায়ের আছে। তো ওদের সঙ্গে অলরেডি কিছু প্রাইমারি কথা আছে, না আপনারা আপনার প্রোডাকশন করেন। অক্সিজেন উৎপাদনে বিঘ্ন ঘটা অথবা তীব্র কোভিড রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকলে অক্সিজেনের সংকট হতেও পারে। তাই সমস্যা সমাধানে বিকল্প সবকটি পথ প্রস্তুত রাখার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ। মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম পুরস্কার ঘোষণা করা হবে আজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডলবি থিয়েটারে এরই মধ্যে জড়ো হয়েছেন হলিউড তারকারা। অস্কারের খবর জানাতে এই মুহূর্তে ডলবি থিয়েটারে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মামুন। নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউডের ডলবি থিয়েটার থেকে আমি জ্যাভলিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকের যেই অন্যতম বিশ্বের মর্যাদাতম পূর্ণ আসর অস্কারের 93তম যে জমকাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই ডলবি থিয়েটারের সামনে থেকে আমি এখন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি রয়েছি তার সামনে। একটু পরেই আমরা সেই অনুষ্ঠানের যে মূল পর্ব সেই মূল পর্বের অনুষ্ঠানে আমি প্রবেশ করব। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সকল দর্শক এবং শ্রোতাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এবারের অস্কারের যে 93তম অস্কারের যে আয়োজন সেই আয়োজনে
যে সমস্ত গণমাধ্যম, বিশ্বের যতগুলো গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের সারিতে এই প্রথমবারের মতো সময় টেলিভিশন, অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে তথা টেলিভিশন চ্যানেলে এই প্রথমবারের মতো সময় টেলিভিশনও সেই সারিতে থাকছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় পাওয়া, আমাদের জন্য একটি বড় প্রাপ্তি আমরা মনে করি। তো সেই প্রাপ্তি এবং প্রাপ্তির যে মুহূর্ত, সেই মুহূর্ত সাক্ষী কিন্তু আপনিও, জ্যাভলিন এবং আমিও। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক যে মঞ্চটা অনুষ্ঠিত হবে যে ডলবি থিয়েটার, সেই ডলবি থিয়েটারের সামনে। একটু পরে আমি এখানে প্রবেশ করব। তো সেই মুহূর্তে অস্কারের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ কিছু সময় পরেই সেই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে দুটো ভেন্যু রয়েছে, একটি হচ্ছে ডলবি থিয়েটার, অন্য একটি রয়েছে ইউনিয়ন স্টেশন। তো আমি রয়েছি এখন ডলবি থিয়েটারে এবং এই ডলবি থিয়েটারের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি অস্কারের খবর। এবং অস্কার যে শুরু হবে সেটি আমাদেরকে ইতিমধ্যেই আমরা পেয়েছি সময়সূচি। সেই সময়সূচি অনুযায়ী আমরা ওখানে প্রবেশ করব। আমি যেখানে রয়েছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, একটি নান্দনিক শহর, বিশ্বের অন্যতম সেরা শহরদের মধ্যে একটি, এবং প্রশান্ত মহাসাগরের উপকূলীয় যে জায়গা, সেই জায়গাটি হলিউড। হলিউড আপনি জানেন বিখ্যাত হলিউড চলচ্চিত্রের তীর্থস্থান বলা হয়, জন্মস্থান বলা হয় হলিউডকে। এই হলিউডের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডলবি থিয়েটার, সেই ডলবি থিয়েটার একটি বিখ্যাত হল। এবং এই ডলবি থিয়েটারের সামনে আরেকটি বিখ্যাত বিষয় রয়েছে, সেটি হচ্ছে ওয়াক অফ ফেম। এই ওয়াক অফ ফেমটি কিন্তু অত্যন্ত বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই ওয়াক অফ ফেমে রয়েছে। আমি এখন যেখানে জায়গাটি কিন্তু ওয়াক অফ ফেম। আমি যদি আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদেরকে একটু ওয়াক অফ ফেমটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে ওয়াক অফ ফেম হচ্ছে এখানে ওয়াক অফ ফেম যেটি হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াক অফ ফেম এখানে। এবং এই ওয়াক অফ ফেমগুলো হচ্ছে যে পৃথিবীর বরেণ্য যত ব্যক্তিবর্গ রয়েছে, সেই বরেণ্য ব্যক্তিবর্গরা এখানে তাদের নাম খচিত থাকে এবং নামটি খচিত করা হয়ে থাকে। তো আমি যেটি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এখন। লস অ্যাঞ্জেলেস হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রস্থল, বিশ্বের অন্যতম বিখ্যাত নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেস। সব ধরনের বিনোদন রয়েছে এখানে, আকর্ষণীয় চলচ্চিত্রের জন্মস্থান একে বলা হয়, সুরম্য কোণ। আমরা জানি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন যে আকাশ থেকে ঢাকা শহরকে লস অ্যাঞ্জেলেস মতো মনে হয়, অর্থাৎ তিনি তাহলে লস অ্যাঞ্জেলেসকে বিশ্বের অত্যন্ত শহর মনে করে তার সাথে তুলনা করেছিলেন। সেটি কিন্তু আমরা বলতে পারি। যে কথা বলছিলাম যে আজকের 93তম একাডেমি অ্যাওয়ার্ডস নির্ধারিত ছিল কিন্তু 28 ফেব্রুয়ারি, সেটি থেকে পিছিয়ে এখন কিন্তু 2 মাস পিছিয়ে আজকে অর্থাৎ 25 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। সর্বপ্রথম কিন্তু এই একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল 1929 সালের মে মাসে হলিউডের রুজভেল্ট হোটেলে প্রথম আয়োজিত হয়েছে, যা ছিল মাত্র 15 মিনিটের জন্য অনুষ্ঠানটি হয়েছিল। তারপরে কিন্তু সবচেয়ে লম্বা ধরনের অনুষ্ঠান হয়েছিল 2002 সালের 4 ঘন্টা 23 মিনিটের সময়। তো এবারের সেই সময়টি কিন্তু আপনারা এতক্ষণ দেখলেন যে ওয়াক অফ ফেম। এবার আমরা দেখাচ্ছি ডলবি থিয়েটার আমার পিছনে ঠিক রয়েছে। এবং যে কথা বলছিলাম যে এবারের যে অস্কারের আয়োজন, সেই অস্কারের আয়োজনে আমরা দেখতে পেয়েছি যে এবার 170 জন তারকা রয়েছে এবং তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা একটু পরেই প্রবেশ করবে, একটু পরেই কিন্তু আমরা সেটা দেখতে পারবো। তারা একটু পরে রেড কার্পেট শুরু হবে। আমরা যেটা জেনেছি রেড কার্পেটের পরে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। আমি সেখানে যোগদান করব এবং সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি তৈরি রয়েছে সেখানে ঢোকার জন্য এবং সময় টেলিভিশন দর্শকদেরকে সবসময় অস্কারের সব আপডেট তথ্য জানানোর চেষ্টা করব এখান থেকে। আমি যেটি বলছিলাম যে 170 জন অতিথি এবার কিন্তু এই তারকা এই অস্কারে অংশ নিচ্ছে। তারা ইতিমধ্যেই এসছে, অর্থাৎ তারকার মিলন মেলায় পরিণত হয়েছে হলিউড অবশ্য তারকাদেরই জায়গা, সে কারণে তারকাদের মিলন মেলা একটি হয়েছে, তারকাদের তীর্থস্থানও বলা চলে। আমরা যে হলিউডের ব্যস্ততম শহর, এখানে প্রতিদিন কিন্তু পর্যটক থাকে হাজার হাজার। আজকেও কিন্তু পর্যটক রয়েছে, তবে কিছু কিছু রাস্তা বন্ধ থাকার কারণে, অর্থাৎ এই যে অস্কার আয়োজনের কারণে অনেকগুলো রাস্তাকে ব্লক করে দেওয়া হয়েছে। সে কারণে শুধুমাত্র আমরা যারা এখানকার ইন্টারনেট যারা ঢুকতে পারবো তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলতে চাচ্ছি মূল পর্বের আয়োজন আর অল্প সময়ের মধ্যে শুরু হবে। যেটি বলছিলাম যে সবচেয়ে 1929 সালে যে প্রথম অস্কারটি হয়েছিল সেটি মাত্র 15 মিনিটের জন্য হয়েছিল, সেটি রুজভেল্ট হোটেলে হয়েছিল। এবং তারপরে যে অস্কার 2002 সালে যে অস্কারটি হয়েছিল সেটি কিন্তু সবচেয়ে বড় সময়, লম্বা সময় ধরে হয়েছিল, 4 ঘন্টা 30 মিনিট ধরে অস্কারটি চলেছে। তারপর থেকে আয়োজকদের একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে এত লম্বা সময় ধরে অনুষ্ঠানকে চালানো যাবে না। তাই এবারের অনুষ্ঠানটি হচ্ছে 90 মিনিটের, যেটি মূল পর্ব শুরু হবে এখানকার 6টা 30 মিনিট, বাংলাদেশের সময় 7টা 30 মিনিট এবং এটি চলবে আজকের এখানকার রাত 9টা 30 পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ রাত সকাল 10টা 30 পর্যন্ত সেটি চলবে। এটি কিন্তু বিশ্বের প্রায় 225টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে। সেই সরাসরি সম্প্রচারের অংশীদারিত্ব কিন্তু আমরাও পেয়েছি।
সেই অংশীদারিত্ব হয়েছি এবং এটি একটি স্মরণীয় মুহূর্ত। এই মুহূর্তটি কিন্তু আমাদের স্মরণীয় হয়ে থাকবে সবসময়ের জন্য, কারণ আমরা সেই অংশীদারিত্বের মধ্যে একজন রয়েছি। অর্থাৎ সময় টেলিভিশন বাংলাদেশ ছাপিয়ে বিদেশের মাটিতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসের যে হলিউড রয়েছে, সেই হলিউডের যে অনুষ্ঠান হয়, অর্থাৎ চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আসরটি হয় অস্কার, সেই অস্কারে জায়গা করে নিয়েছে সময় টেলিভিশন। এটি কিন্তু আমাদের কাছে একটি বড় প্রাপ্তি। আমরা মনে করি যে সময় টেলিভিশন একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, অনন্য উচ্চতায় রয়েছে মানুষের ভালোবাসায়, এবং এটি কিন্তু বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে ভাষাভাষী মানুষদের জন্য একটি বড় আনন্দের খবর, বড় প্রাপ্তির খবর। কারণ আরও একটি বিষয় হচ্ছে যে প্রথম কোনো বাংলাদেশি গণমাধ্যম কর্মী হিসাবে আমি সেই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হয়ে রয়েছি থাকবো, এটিও কিন্তু একটি আমাদের জন্য বড় প্রাপ্তি। তো আমি মনে করছি যে বাংলা ভাষাভাষী বিশ্বের যারা বিভিন্ন প্রান্ত থেকে সময় টেলিভিশন দেখছেন, তারা কিন্তু আজকের এই অস্কারের খবরটি এখান থেকে দেখার সুযোগ পাচ্ছেন। তো সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তবে আরও পরে আমার কাছে যখন আরও তথ্য আসবে, আমি যখন একটু পরে ভিতরে প্রবেশ করবো, আমার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমি যখন আমার পিছনে যে ডলবি থিয়েটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডলবি থিয়েটারের মধ্যে একটি আলাদা প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার দিয়ে আমরা যখন প্রবেশ করব, গণমাধ্যম কর্মীরা সেখানে সবাই থাকবে, তার পাশে সময় টেলিভিশন থাকবে, এবং আমরা কিন্তু তখন সেই খবরটি অর্থাৎ এর পরের যে পর্বটি থাকবে কি হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে সার্বক্ষণিক জানানোর জন্য। তো এই ছিল অস্কারের যে প্রাক মুহূর্ত, যে পূর্বের যে প্রস্তুতি সম্পন্ন সবশেষ। জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম আসরের ব্যাপারে সবশেষ খবর জানাতে ডলবি থিয়েটারের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। রমজানের রং আর মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক। নেই মান পরীক্ষার কোনো ব্যবস্থা। এভাবেই 6 বছর ধরে ভেজাল 102টি পণ্য উৎপাদন করত শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে রাজধানীর একটি প্রতিষ্ঠান। রোববার র্যাব ও বিএসটিআই এর অভিযানে ধরা পড়ে এই চিত্র। এই ল্যাবের যে চিত্র আমরা দেখছি, যে এই ল্যাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই বা কোনো টেকনিশিয়ানও নাই, এবং যে রাসায়নিক দ্রব্য দিয়ে পরীক্ষা করা হয় সেগুলোর কোনো উপস্থিতি নাই। টয়লেটে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ নাইট্রিক, সাইট্রিক ও ফলিক অ্যাসিড। সেগুলো মিশিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্কস, গ্লুকোজ, বারবিকিউ ও কাবাব মশলা সহ 104টি পণ্য। এসব পণ্যে মেশানো হয় বিয়ে বাড়ি ও কাপড়ের রং। রাজধানীর মাতোয়াইলে শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট কোম্পানিতে অভিযান চালিয়ে মেলে ভেজালের এমন মহা উৎসব। র্যাবের জেরার মুখে প্রতিষ্ঠানটির মালিক ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। বিএসটিআই সহ সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য খেলে কিডনি সমস্যা, ক্যান্সারের মতো রোগ হতে পারে। ক্যালসিয়াম পাউডার ইউজ করছে, কোথাও কোনো উৎপাদন তথ্য বা এ ধরনের মেয়াদ উত্তীর্ণের তারিখ বা ব্যাচ এ সকল কোনো তথ্যই উল্লেখ করা নাই। অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ পণ্য। মেয়াদ উত্তীর্ণ জিনিস ইউজ করে তারা সফট ড্রিঙ্কস, গ্লুকোজ সহ নানাবিধ কিন্তু খাদ্যদ্রব্য তৈরি, বন্টন, বাজারজাতকরণ এবং মজুদের সাথে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। 4 মাস আগে তাকে একবার একই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 101 বছর বয়সী যুক্তরাজ্য প্রবাসী দবিরুল ইসলাম চৌধুরী রোজা রেখে হাঁটলেন তার বাড়ির বাগানে। সাথে হাঁটলেন লন্ডনের মেয়র সাদিক খান সহ নানা ধর্মের প্রতিনিধিরা। শনিবার লন্ডন সময় দুপুর 2টায় ওয়াক উইথ দবিরুল ইসলাম কর্মসূচিতে যোগ দেন আরও অনেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবির রিপোর্টে। বয়সের অঙ্কে শতক পাড়ি দেওয়া দবিরুল ইসলাম কমিউনিটিতে যিনি এখন দবির চাচা হিসেবেই বেশ পরিচিত। গত বছর রমজানে নিজ বাগানে প্রতিদিন হেঁটেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ব্যক্তি দান করেছেন 4,20,000 পাউন্ড। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে সে অর্থ বিতরণ করা হয়েছিল। ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমে দবির চাচার এই মাইলফলক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়। স্বীকৃতি হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে OBE খেতাবে ভূষিত হন তিনি। এবারে রমজানেও হাঁটার এই কর্মসূচির মাধ্যমে অর্থ সংগ্রহে নেমেছেন দবির চাচা।
সংগ্রহকৃত এসব অর্থ পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন দেশের অসহায় ও দরিদ্রদের কাছে, পৌঁছে যাবে সিরিয়ায় যুদ্ধ বিধ্বস্তদের মাঝেও। বিভিন্ন দেশের মানুষ আমার সঙ্গে হাঁটতেছে, এটাই আমার গৌরব, আমার খুশি, খুব খুশি লাগছে। এই কার্যক্রমে অংশ নিয়ে দবির চাচার ভূয়সী প্রশংসা করেন লন্ডন মেয়র সাদিক খান। Raising funds for people who need our support, and he's an inspiration. Mashallah, he's 101 years young and he's fitter than me. শনিবার দবির চাচার সাথে বাগানে হাঁটেন বিভিন্ন ধর্মের স্থানীয় প্রতিনিধিরা। ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তত 180টি শহরের ব্যক্তিরা দবির চাচার এই কর্মসূচিতে অংশ নেন। দবির চাচার মানে হাতিরে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, আশা করি আমরা চান্দে সাহায্য করবো সকলে। আমরা ওনাকে অনুসরণ করব এবং ভবিষ্যৎ ওনার মতো আমরা যাতে সমাজের জন্য কাজ করতে পারি সেই শিক্ষা আমরা আজকে নিচ্ছি ওনার কাছ থেকে। দবির চাচার এই উদ্যোগের পুরোটাই আয়োজন করেছেন ব্রিটেনের জনপ্রিয় বাংলা গণমাধ্যম চ্যানেল এস। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনার ছোবল থেকে কানাডার নাগরিকদের রক্ষা করতে প্রতিটি প্রদেশে চলছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাসায় অবস্থান করতে বলা হয়েছে সবাইকে। তাই এবারও মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারছেন না দেশটিতে বসবাসকারী মুসলমানরা। বিস্তারিত কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেই বিশ্বের অন্যান্য দেশের মতোই কানাডাতেও মাহে রমজান পালন করছেন দেশটিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়। কিন্তু ভাইরাসের সংক্রমণ রোধে দেশটির বেশিরভাগ প্রদেশে চলছে কড়া বিধিনিষেধ। তাই সরকারের নির্দেশে এবছরও মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারছেন না রোজাদাররা। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। বাসায় তারাবির নামাজ আদায় করে আল্লাহর কাছে এই মহামারী থেকে মুক্তির প্রার্থনা করছেন মুসল্লিরা। ইফতারের আগেই মসজিদ বন্ধ করে দেওয়া হয়, তারাবিও হচ্ছে না। কারফিউ শুরু হয়ে যায় 8টার সময়, যার কারণে আমরা মাগরিবের নামাজ এবং এশার নামাজ এবং তারাবি নামাজ মসজিদে পড়তে পারতেছি না। এটা আমাদের জন্য খুব কষ্টের যে একটা রমজান মাস, পবিত্র মাসে আমরা নামাজ পড়তে পারতেছি না মসজিদে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা পুরা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই প্যান্ডেমিক থেকে মানুষকে উদ্ধার করুক। তারাবির নামাজ অনুষ্ঠিত না হলেও মসজিদগুলোতে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে জুম্মার নামাজ আদায় করতে পারছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দেশে প্রবাসে থাকা সব মুসলিমের সুখ শান্তি ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজ শেষে। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। দেশে ফেরার পর 14 দিনের পরিবর্তে 3 দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশে এসে ছুটি কাটাতে উৎসাহের কথা জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে খুব শিগগিরই স্বাভাবিক হবে বিমান চলাচল। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতার কিংবা অন্য দেশ থেকে আসা প্রবাসীদের জন্য 14 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল, তবে কমানো হয়েছে এই সময়সীমা। এখন প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র 3 দিন। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরা। নতুন এই সময়সীমার কারণে ছুটি নষ্ট হবে না বলে মত প্রবাসীদের, তবে ফ্লাইট সংখ্যা কম থাকার কারণে ভোগান্তির কথাও জানান তারা। হোটেল কোয়ারেন্টাইনটা বাতিল করেছে এবং বাতিল করে 3 দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইন রেখেছে। তো আমরা যারা প্রবাসী আছি আমরা প্রত্যাশা করব এই 3 দিনের জন্য বাতিল করে স্বাভাবিকভাবে বিমান যোগাযোগ চালু করে। আমরা যারা দেশে যাব আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা ঈদ করব, তাহলে আমরা আরো অনেক কৃতজ্ঞ থাকতাম। এদিকে অন্যান্য দেশের মতো কাতারে অব্যাহত আছে করোনা সংক্রমণ, তবে কঠোর বিধিনিষেধ আরোপ করায় এর গতি কিছুটা কম। এতে স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যদিও করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তারা। অন্যদিকে নানা বিধিনিষেধের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটিতে থাকা প্রবাসী ব্যবসায়ীদের উপর। কাতারে এখন পর্যন্ত 2 লাখের বেশি করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন 4 শতাধিক। সময় সংবাদ, কাতার। কুয়েতের রেস্টুরেন্টগুলোতে ইফতার বেচাকেনায় নেই আগের সেই আমেজ। ক্রেতাদের উপস্থিতিও একেবারেই নগণ্য। করোনার সংক্রমণ রোধ করতে ও সরকারি বিধিনিষেধ মানতে ঘরেই নিজেদের মতো করে ইফতার করছেন প্রবাসী বাংলাদেশি সহ অধিকাংশ বাসিন্দারা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট।
মহামারী করোনা প্রতিরোধে কুয়েতে দ্বিতীয় দফায় চলছে 10 ঘন্টার কারফিউ। সন্ধ্যা 6টার মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার, তবে চালু রয়েছে পণ্য ডেলিভারি। ইফতারের ঠিক আগ মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো ভিড় নেই ইফতার বাজারে। তবে যে ইফতারের সময় রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড় ছিল, সেখানে এখন অনেকটাই জনমানব শূন্য। তবে রমজান মাসে সরকারের নির্দেশনা মেনে রেস্টুরেন্টগুলো ডেলিভারি সার্ভিস চালু রেখেছে। পুরোদমে বিক্রি না হওয়ার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার উপরও। আমার হোটেলে প্রতিদিন 1-2টা পার্টি থাকে, এই পার্টিগুলো বন্ধ, কাস্টমার লোকাল কাস্টমারও একবারেই বন্ধ, ব্যবসা বাণিজ্য পুরা বন্ধর দিকে। লকডাউনের মাঝে আমরা মোটামুটি এখনো কিছুটা চলতেছে, আশা করি আমরা এই রমজানের পরে কুয়েতের অবস্থা ইনশাল্লাহ আমরা ভালো হবে। কুয়েতে করোনা সংক্রমণ যেমন বেড়েছে তেমন বেড়েছে মৃত্যুহারও। এমন অবস্থায় সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডের পথে ঘাটে এখন নানা রঙের ফুলের সমারোহ, তবে সব ফুলের মাঝে টিউলিপ যেন একটু বেশি রাজত্ব করছে। রাস্তার ধার, বসত ঘরের সামনে হরেক রকম টিউলিপের চোখ ধাঁধানো রঙে ক্ষণিকের জন্য নস্টালজিয়ায় ডুবে যাচ্ছেন বসন্তপ্রেমীরা। আয়ারল্যান্ড থেকে টিউলিপ সৌন্দর্যের আদ্যপান্ত জানবো সৈয়দ জুয়েলের রিপোর্টে। টিউলিপে টিউলিপে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পথঘাট, যেদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল। ইউরোপের অন্যান্য দেশ যখন ব্যবসার জন্য টিউলিপ চাষ করছে, তখন ভিন্ন চিত্র আয়ারল্যান্ডে। শুধুমাত্র বসন্তের সৌন্দর্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে দেশটির পথে ঘাটে এই আয়োজন। করোনার এই মহামারীর মাঝে টিউলিপের মনকাড়া রঙে তাই বাড়তি আনন্দ এখানকার পথচারীদের মাঝে। It's a beautiful spring evening and we are really enjoying the beautiful tulips and daffodils that have been planted here in Kingston in Galway. নজর কাড়া এই ফুলের প্রথম চাষ হয় তুরস্কে, আর ইউরোপের প্রথম দেশ হিসেবে হল্যান্ডে শুরু হয় এর চাষাবাদ। অল্প সময়ের মাঝেই পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে টিউলিপ। বিশ্বে 3000 প্রজাতির টিউলিপ থাকলেও মূলত 14 প্রজাতির টিউলিপই বেশি পরিচিত। বাহারি টিউলিপের মনকাড়া রঙে রঙিন এখানের বসন্তের দিনগুলো। ফুল ফোটা ভোর দিয়ে শুরু হওয়া প্রতিটি দিনই যেন নানা রঙে সাজানো রংধনু ভালোবাসায় বিভোর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জয় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা। ভিডিও বার্তায় জানালেন বাবুনগরী, মামুনুলের বিরুদ্ধে মিলেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ, প্রথম ডোজ টিকাদান স্থগিত। মের শুরুতে আসতে পারে সেরামের 20 লাখ, 7 দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের সিদ্ধান্ত। এবং করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি। দিল্লিতে লকডাউন বাড়ালো 1 সপ্তাহ, একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।